আমরা বিগত বিভিন্ন মন্ত্রণালয়ে সরকারি চাকরি পরীক্ষাতে আসা বিগত সালগুলোতে একাধিকবার এসেছে এমন প্রশ্নগুলো নিয়ে ধারাবাহিক পর্ব অনুসারে ক্লাস করানো হচ্ছিল। তারই ধারাবাহিকতায় এখন আমরা ক্লাস করব ষষ্ঠ পর্বের। প্রশ্নগুলো একেবারে বাছাইকৃত, বিভিন্ন পরীক্ষাতে ঘুরে ফিরে এই প্রশ্নগুলোই বারবার আসে। আর আপনি যদি এই প্রশ্নগুলোর মধ্যে প্রশ্ন ভুল করেন তাহলে আপনার চাকরি হবে না, কেননা এই প্রশ্নগুলো যেহেতু খুবই কমন, আর যারা চূড়ান্ত প্রতিযোগিতা করে তারা কিন্তু অনেক পড়াশোনা করে, আর এই প্রশ্নগুলো কিন্তু তাদের জানা। কেন জানা? তারা অনেক পড়েছে, এই জন্য এগুলো জেনেছে। আর আপনারা খুব সহজেই গোছানো ভাবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারছেন। তো প্রশ্নগুলো আমার তৌকির স্পেশাল জব সাজেশন বইটাতে সুন্দর করে সাজানো আছে এবং সেই বইটা থেকেই আপনাদের পড়ানো হচ্ছে। আপনারা চাইলে যদি গোছানো এবং শর্ট একটা সাজেশন এবং চাকরি পরীক্ষাতে টিকতে চান, চাকরি করতে চান, এরকম মানসিকতা যাদের আছে তারা অবশ্যই সাজেশন বইটি সংগ্রহ করে নেবেন। এখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান সব পাবেন একসাথে, শর্ট সাজেশন। এবং এই প্রশ্নগুলো পড়া ব্যতীত আপনি পরীক্ষার হলে বসতে গেলে আপনি বিড়ম্বনার শিকার হবেন এবং অধিকাংশ ক্ষেত্রেই আপনার চাকরি হবে না। এছাড়া গণিতের জন্য তৌকির জব ম্যাথ বইটা আছে, আপনারা সংগ্রহ করে নেবেন অবশ্যই। এই বইটা থেকে গত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাতে 20টার মধ্যে সর্বোচ্চ 17টি গণিত কমন এসেছিল এবং নিবন্ধন পরীক্ষাতে সর্বোচ্চ 25টির মধ্যে 20টি পর্যন্ত কমন ছিল। তো অবশ্যই বইটি সংগ্রহ করে নেবেন। বাংলাদেশের সকল জেলা শহরের অভিজাত লাইব্রেরিগুলোতে বইটি পাওয়া যাচ্ছে। তো চলুন আমরা ষষ্ঠ পর্বটি শুরু করি। বহুত্ববাচক শব্দ কোনটি? বহুত্ববাচক শব্দ হচ্ছে তারা। নিচের কোনটি স্ত্রীবাচক শব্দ নয়? নিচের সুখী শব্দটি স্ত্রীবাচক শব্দ নয়। স্ত্রী জাতীয় কাউকে সম্বোধন করার সময় কোনটি ব্যবহার করতে হবে? স্ত্রী জাতীয় কাউকে সম্বোধন করার জন্য সুজনিয়াসু ব্যবহার করতে হবে। সুজনিয়াসু। বাজে কথা, এর বাজে উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? বাজে উপসর্গটি তুচ্ছার্থে ব্যবহৃত হয়েছে। উপগ্রহ শব্দটির কোন উপসর্গটি উপগ্রহ শব্দটির উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? উপগ্রহ শব্দটির উপসর্গটি ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে। কোনটি বাক্যে স্বাধীন শব্দরূপে ব্যবহৃত হয়? অনুসর্গ বাক্যে স্বাধীন বাক্যরূপে ব্যবহৃত হয়। পদ বলতে কি বোঝায়? পদ বলতে বিভক্তিযুক্ত শব্দ এবং ধাতুকে বোঝায়। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? দ্বন্দ্ব সমাসের উদাহরণ হচ্ছে ভাই ও বোন। কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা কোনটি? কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা হচ্ছে মুক্তি। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাটক কোনটি? উত্তর বসন্ত কুমারী। রামায়ণের অনুবাদক কে? রামায়ণের অনুবাদক হচ্ছে কৃত্তিবাস। রামায়ণের অনুবাদক হচ্ছে কৃত্তিবাস। মর্শিয়া শব্দের উৎপত্তি যে ভাষা থেকে? মর্শিয়া শব্দের উৎপত্তি হচ্ছে আরবি ভাষা থেকে। প্রাতরাসের সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্রাত আস। প্রাত বিসর্গ আস। বামেতর শব্দটির অর্থ হচ্ছে ড্যান। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, অনেকগুলো পরীক্ষায় এসেছে, বারবার পরীক্ষাতে এই প্রশ্নটা আসে। ঘরজামাই কোন সমাস? ঘরজামাই হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ঘরজামাই। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে দ্বন্দ্ব, দয়েব দন্তান নয়ে দয়েব। খুবই গুরুত্বপূর্ণ। আপনারা প্রশ্নগুলো একসাথে পাবেন তৌকির স্পেশাল জব সাজেশন। এই সাজেশনটাতে বাংলাদেশের সকল জেলাতে অভিজাত লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে।
এছাড়া আমার ফোন নাম্বার 01717716344, এই নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। দিন শব্দের অর্থ কোনটি? দিন শব্দের অর্থ হচ্ছে দরিদ্র। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কে? বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র হচ্ছে শ্রীকান্ত। জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে, এই আকাঙ্ক্ষা কোন কবির? এই আকাঙ্ক্ষা হচ্ছে সুফিয়া কামালের। সমষ্টি শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? ব্যষ্টি। সমষ্টি শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে ব্যষ্টি। ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে বলা হয় স্পর্শধ্বনি। মিনের মতো অক্ষি যার কোন সমাস? মীনাক্ষী মধ্যপদলোপী সমাস। মধ্যপদলোপী বহুব্রীহি। নিচের কোনটি নামবাচক বিশেষ্য? হিমালয় নামবাচক বিশেষ্য। নিচের কোন বর্ণটি ঘোষ বর্ণ? দ হচ্ছে ঘোষ বর্ণ। সামাজিক নাটক নয় কোনটি? সামাজিক নাটক নয় সধবার একাদশী। কোনটি জাপানি শব্দ? জাপানি শব্দ হচ্ছে রিকশা। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক হচ্ছে দৌলত কাজী। বাংলা ভাষার আদি এটা হচ্ছে বাংলা ভাষার আদি গ্রন্থ কোনটি? বাংলা ভাষার আদি গ্রন্থ হচ্ছে কৃপা শাস্ত্রের অর্থভেদ। এটা হবে বাংলা ভাষার আদি গদ্য গ্রন্থ হচ্ছে কৃপা শাস্ত্রের অর্থভেদ। অনল প্রবাহ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী। বাংলা সাহিত্যের আদি কবি কে? বাংলা সাহিত্যের আদি কবি হচ্ছে লুইপা। নিচের কোনটিতে বৃত্তি অর্থে দীর্ঘই প্রত্যয় যুক্ত হয়েছে? নিচের পোদ্দারি শব্দটিতে বৃত্তি অর্থে দীর্ঘই প্রত্যয় যুক্ত হয়েছে। নিচের কোন শব্দের ইক প্রত্যয়যুক্ত গঠন ব্যাকরণ সিদ্ধ না হলেও বহুল প্রচলিত? এটা হচ্ছে ঔপনিবেশিক। ঔপনিবেশিক হচ্ছে ব্যাকরণ সিদ্ধ নয়, তবে বহুল প্রচলিত। কোনটি বাংলা ধাতু? বাংলা ধাতু হচ্ছে কাঠ। কোন শব্দটি বানান সঠিক? সঠিক বানান হচ্ছে দোষণীয়। কোন ধরনের শব্দে কখনোই মূর্ধন্য হবে না? উত্তর হচ্ছে বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য হবে না। যুক্ত খ এর বিশিষ্ট রূপ হচ্ছে হ যোগ ম। যুক্ত খ হচ্ছে হ যোগ ম হয়। বাংলা ভাষার বর্গীয় বর্ণ কয়টি? বাংলা ভাষার বর্গীয় বর্ণ 25টি। ব্যাকরণ মঞ্জুরি কার লেখা? ব্যাকরণ মঞ্জুরি ডক্টর মোহাম্মদ এনামুল হকের লেখা। নিচের কোনটি ব্যাকরণের শাখা নয়? ব্যাকরণের শাখা নয় হচ্ছে ভূতত্ত্ব। তাছাড়া বাকি সবগুলোই ব্যাকরণের শাখা। যুক্তক্ষরটি যুক্তক্ষ বা দোত্তক্ষ বলা হয় এটাকে, আসলে এটার নাম হচ্ছে যুক্তক্ষ। যুক্তাক্ষরটি কোন দুটি বর্ণের সংযোগজাত? এটা হচ্ছে ক এবং মূর্ধন্য স। বাক্স থেকে বাসক হওয়ার রীতিকে বলা হয় ধ্বনি বিপর্যয়। বাক্যস থেকে বাসক, এটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে অন্বেষণ। মূর্ধন্য হবে অন্বেষণ। আচ্ছা, কাজটি ভালো দেখায় না। এই বাক্যে দেখাই ক্রিয়াটি কোন ধাতুর উদাহরণ? এই বাক্যে দেখাই ক্রিয়াটি কর্ম বাচ্যের উদাহরণ। যে ধাতু বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয় মৌলিক ধাতু। যে ধাতু বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয় মৌলিক ধাতু।
যে ধাতু বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয় মৌলিক ধাতু। কোনটি অপিনিহিতের উদাহরণ? অপিনিহিতের উদাহরণ হচ্ছে আইস। চ বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়? চ বর্গীয় ধ্বনির আগে উম ব্যবহৃত হয়। তালব্য বর্ণ কোনগুলো? তালব্য বর্ণ হচ্ছে হ্রস্বই এবং দীর্ঘই। হ্রস্বই এবং দীর্ঘই হচ্ছে তালব্য বর্ণ। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? তৎসম শব্দের ব্যবহার সাধু রীতিতে বেশি হয়। ঋণ কিসের প্রতীক? ঋণ হচ্ছে ধ্বনির প্রতীক। দুঃখিত, এটা হবে হচ্ছে বর্ণ কিসের প্রতীক? বর্ণ হচ্ছে ধ্বনির প্রতীক।